দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব সোহরাব হাসান, যিনি চর্চা.com অনলাইনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, শুভ সকাল। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা আজকের বিভিন্ন দৈনিকের শিরোনামগুলো দেখে আসতে চাই। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িক ক্ষতিকর হবে, কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে, আসিফ নজরুল। আরেকটি শিরোনাম আছে ইরানকে ঘিরে, ইরানে বিক্ষোভে নিহত 2000। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ডাব্লিউএইচওতে পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের, ইরানে বিক্ষোভে নিহত বেড়ে 2000। আরেকটি মন্তব্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, যেখানে যুক্তরাজ্য বনাম তুর্কি নাগরিকের গল্প লিখেছেন মাহমুদুর রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে, নিহত বেড়ে 3000। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাত করা হয়েছে, অভিযোগ বিএনপির। সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল, যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের মন জয়ে ইশতেহার, বিএনপি গুরুত্ব পাচ্ছে তরুণদের আকাঙ্ক্ষা, জামাতের থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা। আরেকটি শিরোনাম, বিক্ষোভে উত্তাল জীবননগর, সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট, 16 মাসে 113 মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আরেকটি শিরোনাম ইরানকে নিয়ে, ইরানে সাইবার হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, প্রতিবাদে চুয়াডাঙ্গার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিক্ষোভ, থমথমে পরিস্থিতি, সেনা হেফাজতে মৃত্যুতে সর্বত্র ক্ষোভ, উদ্বেগে নাগরিক সমাজ, নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে নানা প্রশ্ন। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনে জামাতের ভূত। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, দুর্বল তদন্তে দীর্ঘদিন ঝুলছে চাঞ্চল্যকর খুনের মামলা, বাংলাদেশের সাথে 3 বাহিনীর যোগাযোগের সব চ্যানেল খোলা, জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। আরেকটি শিরোনাম তারা করেছে, আগামীর বাংলাদেশ কার হাতে, 4 কোটি তরুণ ভোটারই নির্বাচনের কিংমেকার। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জোট নিয়ে এখনো আলোচনা, স্বস্তিতে বিএনপি ও শরিকরা, এখনো টানাপোড়েন জামাত জোটে, গৃহঋণ বদলে দিতে পারে দেশের অর্থনীতি, আইসিসির অনুরোধেও ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 1 বছরে হামলায় আহত 601 পুলিশ, ইরানে বিক্ষোভে 2000 নিহত, গ্রাহকের স্বার্থ বিকিয়ে অপচয়ের ভবন বানাচ্ছে সিটি ব্যাংক। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, নির্বাচনে তরুণদের কেউ কেউ নির্বাচিত হবেন, তাদের কেউ শিক্ষামন্ত্রী হতে পারেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক পরিচয়ে মরতে চাই, চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্পের সব সদস্য যারা অভিযানের সাথে সম্পৃক্ত ছিল সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দৈনিক দেশ রূপান্তর, ইশতেহারের অপেক্ষায় তরুণরা, সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত 2000। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জাল টাকার অভিযান ঘিরে ডিবি টিমে দ্বন্দ্ব, কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার, উচ্চতর তদন্ত কমিটি গঠন, চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুকে ঘিরে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, নির্ভরতা কমানোর ডাক দিয়ে ভারত থেকে আমদানি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি, রয়টার্সকে নিরাপত্তা কর্মকর্তা, ইরানে চলমান বিক্ষোভে নিহত প্রায় 2000। 2006 সালের নির্বাচনের ভাগ্যও কি আমলাদের হাতেই, এমন শিরোনাম দেখছি বণিক বার্তার। 2026 সাল। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, 2000 কিল্ড ইন ইরান আনরেস্ট, রেজিম অফিসিয়াল টেলস রয়টার্স অ্যাট ট্রাম্প আর্জেস ইরানিয়ান টু কিপ প্রটেস্টিং, প্রমিজেস হেল্প অন ইটস ওয়ে, বিএনপি ম্যান ডাইস ইন আর্মি কাস্টাডি, 11 party plans contingency. Another English daily, New Age, their main headlines, meeting with EC over falls, efforts on against level playing field, BNP,
BNP leader's death in joint forces custody sparks protest. Another English Daily Observer, CA calls for shift from job-focused education. US buyers low spending on RMG dwindling imports from BD by 90%. সৌরভ ভাই, এই হচ্ছে বিভিন্ন যে পত্রপত্রিকা আমরা দেখলাম সেগুলোর প্রধান শিরোনাম, যেখানে একটি বিষয় বেশ আলোচনায় এসেছে, যেটা চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর যে মৃত্যু। এই যে ঘটনা, এটিকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব বলছেন সেনাপ্রধান হস্তক্ষেপ চেয়েছেন। আমরা দেখেছি তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছে সেনাপ্রধান। কিন্তু এই যে ঘটনাটা আসলে কেন ঘটলো, এমন ঘটনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটা দুঃখজনক খবর দিয়ে আলোচনা শুরু করতে হলো। আপনি যতগুলো শিরোনাম পড়লেন, কোনটার সুসংবাদ নেই। প্রতিটাই মৃত্যু, হানাহানি, বিরোধ, সংঘাত, সংঘর্ষ। এটি আমরা এর মধ্যেই আমরা বসবাস করছি। প্রতিদিনের সংবাদ মাধ্যমে কিন্তু এই দুঃসংবাদ প্রচার হচ্ছে। মানুষের উদ্বেগ বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে সরকার যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানের কেউ বিরোধিতা করেনি। প্রশ্ন হলো যে একজন পৌর মেয়র বা একজন সাধারণ নাগরিক, তার মধ্যে অভিযোগ থাকলে, তথ্য প্রমাণ সরকারের কাছে থাকলে বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে, বিচারে সোপর্দ করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হেফাজতে মৃত্যু তো আইনি ব্যবস্থা নয়, এটা বেআইনি ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারে আমলে এই হেফাজতে মৃত্যু, বন্দুকযুদ্ধে মৃত্যু, কথিত বন্দুকযুদ্ধে, এটি নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে। এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে জনরোষ, ক্ষোভ, এর একটা বড় কারণ ছিল তারা আইনের অপব্যবহার করেছে। আইনকে তাদের নিজেদের স্বার্থে, ব্যক্তি গোষ্ঠী বা দলীয় স্বার্থে ব্যবহার করেছে। অন্তর্বর্তী সরকারে আমলে তো সেটি হওয়ার কথা নয়। আপনি চুয়াডাঙ্গা যে ঘটনা ঘটেছে, এটি যে প্রথম নয়। এর আগেও কিন্তু সেনা হেফাজতে এবং পুলিশ হেফাজতে সেনা হেফাজতে এর আগে কুমিল্লার ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ হেফাজতে কিন্তু নিয়মিতই মানুষ মারা যাচ্ছে। এটা কেন? যেখানে আইনের শাসন আছে বা দাবি করি, সেখানে কিন্তু এটা হওয়ার কথা নয়। হ্যাঁ, ত্বরিত ব্যবস্থা নিয়েছে। আর এই সেনা ক্যাম্পে যারা নিয়োজিত ছিলেন, দায়িত্বে ছিলেন, তাদের প্রত্যাহার করা হয়েছে। কিন্তু যে বিষয়টা নিয়ে এত বিতর্ক, এত কথা উঠেছে, বিগত সরকারের সময় এই ঘটনাগুলো ঘটেছে, আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে এই বিষয়গুলো এখনো চেঞ্জ করলাম না কেন? আমাদের আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মনস্তত্ত্বে এই বিষয়টি নেই। মানবাধিকারের বিষয়টি, সুরক্ষার বিষয়টি আর নেই। তারা মনে করে যে কি বলে, নিপীড়নই হচ্ছে বিচারের একটা মাধ্যম। অভিযুক্তকে বিচারের আগেই বিচার করা। তো এই প্রমাণ থেকে তাহলে এই গণঅভ্যুত্থান হলো কেন? এত মানুষ জীবন দিল কেন? আমরা বিগত সরকারের অনিয়ম দুর্নীতির পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, সাধারণ মানুষের ভিন্নমত দলনের বিষয়ে তো আমরা নানা কমিশন করেছি এবং নানা তথ্যপত্র বেরিয়ে এসেছে। এখন এই অবস্থা তৈরি না হয়, এই সরকার চলে গেলে আবার পরবর্তী সরকারকেও এই ধরনের কমিশন গঠন করতে না হয়, কারণ অনেক ক্ষেত্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। জানি না যে আইএসপিআর ব্যাখ্যা দিয়েছে। আমি তো মনে করি সরকারের সর্বোচ্চ মহল থেকেও ব্যাখ্যা প্রয়োজন, কারণ আইএসপিআর বলি বা সরকারের যে কোনো সংস্থা তো সরকারের অধীনেই। তাহলে তো যদি সরকার ব্যাখ্যা না দেয় বা জবাবদিহি না দেয়,
তাহলে তো বলতে হবে যে আওয়ামী লীগ সরকারের আমলে তো তারাও বলতে পারে যেটা সেনাবাহিনী করেছে। আমরা দেখলাম যে চুয়াডাঙ্গার যে 2 আসনের এমপি প্রার্থী এবং জেলা বিএনপি সভাপতি তিনি একটা অভিযোগ করেছেন, মাহমুদ হাসান খান। তিনি বলছেন অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর বেছে বেছে অভিযান চালাচ্ছে বা নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী। তাদের এই অভিযোগ আসলে কতটা সমর্থন? বিএনপির পক্ষ থেকে এই ধরনের অভিযোগ আছে। প্রথমত তো অভিযোগগুলো সুনির্দিষ্ট হতে হবে, ঢালাও অভিযোগ হবে না। আপনি আরেকটা শিরোনাম পড়েছেন যে দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনে জামাতের ভূত। এতদিন কিন্তু আমরা শুনেছি এবং জামাত এনসিপি অহরহ অভিযোগ করে আসছে যে সেখানে বিএনপির আধিপত্য, বিএনপির প্রভাব কাজ করছে। তো এটি মানে এই অভিযোগ তো ঢালাও অভিযোগ। প্রথমত হচ্ছে কোন নির্দিষ্ট ঘটনায় নির্বাচন কমিশন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনীর সদস্যরা কি পদক্ষেপ নিয়েছে এবং সেখানে ন্যায্যতা লঙ্ঘিত হয়েছে কোথায়, সেখানে অন্যায় কি হয়েছে, কার দ্বারা হয়েছে। অভিযান চালাতেই পারে, কিন্তু অভিযান চালাতে পারে শুধু সন্দেহের বশবর্তী হয়ে অভিযান চালানোর ঠিক নয় বা সেটি আইনের শাসন নয়। এটি সুরাহা হোক। তার চেয়েও বেশি হচ্ছে এর সঙ্গে যারা জড়িত তাদের যেমন বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে এবং পরবর্তীকালে এই যে সেখানে একটা জনবিক্ষোভ হয়েছে, শুধু দলীয় নেতাকর্মী না, সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে। ভবিষ্যতে এরকম ঘটনা না হয়, অন্তত নির্বাচনকে সামনে রেখে, তাহলে নির্বাচনই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচন অনিশ্চিত হতে পারে। আমরা আশা করি যে এখানে উচ্চ পর্যায়ে কমিটি করা হবে, তদন্ত করা হবে। হ্যাঁ, আমরা দেখেছি যে একটা উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিবৃতিতে আইএসপিআর বলছে চুয়াডাঙ্গার যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু কথা হচ্ছে এই যে সেনাবাহিনীর যে সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া হলো, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? না, সিদ্ধান্তটা তো বলবো যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে তারা। বিক্ষোভের বিষয়টি আমলে নিয়েছে এবং জনবিক্ষোভটা যাতে না বাড়ে সেই চেষ্টা করেছে। এখন এখানে সেনাবাহিনীর যে পদক্ষেপ আর সরকার যদি আবার নিষ্ক্রিয় থাকে তাহলে কিন্তু হবে না। শেষ পর্যন্ত তদন্ত কে করবে? সেনাবাহিনীর এখতিয়ারের অংশটাই তদন্ত করবে, কিন্তু সেখানে যে অভিযানের যে বিধিনিষেধ থাকে, যে সব শর্ত থাকে, সেটা মানা হয়েছে কিনা আমি মনে করি শুধু সেনাবাহিনীর তদন্ত করলেই হবে না, বেসামরিক তদন্ত এবং প্রয়োজনে এটি বিচার বিভাগীয় তদন্ত করা উচিত জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্যে। কারণ এই ধরনের আজকে চুয়াডাঙ্গায় হয়েছে, কালকে অন্য জায়গায় হবে। এক ধরনের মানুষের মধ্যে তো ক্ষোভ বিক্ষোভ দেখা দেবে এবং তাহলে নির্বাচনের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, আপনি 22 তারিখের পর তো অবাধে প্রচার শুরু হবে এবং তখন তো শঙ্কা যে সেই প্রচার করতে পারবে কিনা। আর অস্ত্র উদ্ধারের প্রশ্নটি আজকে কেন আসলো? অস্ত্র উদ্ধার তো এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখনই অনেক অস্ত্র খোয়া গেছে, অনেক অস্ত্র লুট হয়েছে। কারা লুট করেছে এখন পর্যন্ত আমরা জানিনি এবং অস্ত্রের একটা লুট হওয়া অস্ত্রের বেশিরভাগ উদ্ধার হয়নি, উদ্ধার করতে সরকার পারেনি। আজকে 16 মাস পর দেখা গেল যে সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে। তো এই অস্ত্রগুলো কি এতদিন অলস ছিল? এই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এবং বেআইনি কাজেই ব্যবহার হয়েছে, সন্ত্রাসীরাই ব্যবহার করেছে, অপরাধীরাই ব্যবহার করেছে। সরকার তার চৈতন্যদয় হয়নি। আর নির্বাচনে নিশ্চয়ই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ভূমিকা থাকে এবং তারা বিভিন্ন সময় অভিযান চালায়। তাহলে সামনে যে অভিযানগুলো চালাবে সেক্ষেত্রে কি আরও বেশি সতর্কতা প্রয়োজন, কিংবা বেশি সতর্ক হতে গিয়ে আবার অপরাধীরা কি মাথা চাড়া দিয়ে উঠতে পারে? শুরু থেকে একটা বিষয়, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব দেয়নি, অথবা গুরুত্ব দিলেও যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা সেটি নেয়নি। আমরা তো দেখেছি এই যে প্রতিটি ক্ষেত্রেই সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হবে কেন, সেনা সদস্যদের নামতে হবে কেন? আমরা তো যে কোনো বড় গোলযোগ দেখে সেনা সদস্য ছাড়া সরকার করতে পারে। তাহলে স্বাভাবিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করেছে? এখন সব কিছু যদি সামরিক সদস্যদের দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তো বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব থাকে না, এবং যেখানে বেসামরিক প্রশাসন কর্তৃত্ব থাকে না সেখানে কিন্তু এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। সুতরাং
সরকারের যেটা বেসামরিক প্রশাসন যেটা তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে সব পদক্ষেপ নিতে হবে এবং কথায় কথায় সেনা সদস্যদের যে ডেকে আনা বা তাদেরকে নিয়োগ করার এর পরিণাম তো আমি অতীতে আমরা ভালো দেখিনি, কারণ নানা অভিযোগ হচ্ছে। আমাদের একটি অন্তত সেনাবাহিনীকে এই রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা উচিত। আমরা যদি সেটা না পারি কিন্তু বারবার কিন্তু এ ধরনের অঘটন ঘটতে পারে, এ ধরনের বিতর্ক তৈরি হতে পারে এবং যা এই সামনে নির্বাচনেও এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। আপনার কাছে জানতে চাইবো যে এই বিএনপির নেতা অভিযোগ করেছে ইসিতে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে, তারা ইসিকে বলেছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আসলে এটা কি ধরনের ইঙ্গিত দেয়? বিএনপি নেতা নজরুল ইসলাম খান ইসিতে একটি অভিযোগ করেছেন একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে, তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগও করেছেন। কিন্তু কথা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? এটা কি ভোট বেচা কেনার এরকম কিছু ইঙ্গিত বহন করে? একই সঙ্গে তিনি কিন্তু আরও একটি অভিযোগ করেছেন যে পোস্টাল ব্যালটে ধানের শেষের অবস্থানটা হচ্ছে ভাঁজের ভেতরে, যাতে ভোটাররা এটি দেখতে না পারে বা এটি এড়িয়ে যান, সহজে চিনতে না পারে, এড়িয়ে যান। নির্বাচনের আগে পাল্টা অভিযোগ তো হবেই। কালকে হয়তো দেখবেন যে জামাত ইসলামের নেতারা অন্য বিএনপির বিরুদ্ধে আরেকটি অভিযোগ এনেছেন বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আসলে হচ্ছে যে নির্বাচন তো আস্থার বিষয়। পারস্পরিক আস্থা যদি না থাকে, প্রথমত প্রতিযোগী রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যদি আস্থা না থাকে, অবিশ্বাস চরমে ওঠে। আর প্রতিষ্ঠানগুলোর প্রতি যদি আস্থা না থাকে, আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে বিএনপি অভিযোগ করেছে, কিছুদিন আগে জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে বা অন্য দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ করা হয়েছে যে পক্ষপাত করছে বিএনপির প্রতি। বিকাশের বিষয়টি যে এনআইডি এবং বিকাশের বিষয়টি এটি তদন্ত করে দেখা উচিত, কারণ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অনৈতিক বা অবৈধ আর্থিক লেনদেন হয় কি না সেটা সরকার দেখবে। আর বিকাশের বিষয়টি এটা তো গোপন রাখার না, বিকাশে কোন নাম্বার থেকে টাকা পাঠানো হয় সেটা তো সরকারের কাছেই আছে। আমি বলবো যে এটার নজর রাখা উচিত, দৃষ্টি রাখা উচিত যে এরকম অন্য কোনো মানে আজকে বিএনপি অভিযোগ করেছে কিন্তু বিএনপির কেউ করছে কিনা, জামাত ইসলাম বা অন্য কোনো একজন স্বতন্ত্র প্রার্থী করছে কিনা এটি দেখার, কারণ নির্বাচনে একটা বিরাট অঙ্কের বাড়তি টাকার যোগান আসবে। কারণ আমরা যতই বলি যে নির্বাচন কমিশন যতই বেঁধে দিক যে 25 লাখ সম্ভবত যে এই টাকা বেশি ব্যয় করা যাবে না, কিন্তু আমরা তো দেখি যে এক একজন প্রার্থী কত বেশি টাকা ব্যয় করে নির্বাচিত হন এবং এই ব্যয়ের তো কোনো হিসেব নেই কে কীভাবে ব্যয় করেছে। তবে এখানে বিকাশের ক্ষেত্রেও তো সরাসরি ব্যয়টা মানে নগদ লেনদেনটা অনেক বেশি হবে এবং সেখানে ব্যাংকিং চ্যানেলই ব্যবহার করা হবে, ব্যাংক থেকেই টাকা তোলা হবে, ব্যাংকেই টাকা জমা হবে। তো পুরো বিষয়টি এই আর্থিক শৃঙ্খলার বিষয়টি অবশ্যই নজরে আনা উচিত। তাহলে অনেক ক্ষেত্রে শুধু ভোটারদের প্রভাবিত করার নয়, অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য তো টাকা পয়সা লেনদেন। এনসিপির একটা অভিযোগ, এনসিপির আহ্বায়ক অভিযোগ করছেন গণভোট প্রশ্নে যে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে বিশেষ একটি রাজনৈতিক দল। কিন্তু আমরা যতদূর জানি বিএনপি বলছে তারা হ্যাঁ ভোটকে উদ্বুদ্ধ করবে, জামাত বলছে হ্যাঁ ভোটকে উদ্বুদ্ধ করবে। তাহলে এই বিশেষ রাজনৈতিক দলটি কে, কারা আসলে হ্যাঁ ভোটের বিপক্ষে যাচ্ছে? এখানে একটু আছে, বিএনপি যেমন কোনো একজন নেতা বলছেন যে তারা হ্যাঁ ভোটকে উৎসাহিত করবেন। এর আগে অনেক নেতাই বলেছেন যে তারা এটা দায়িত্ব, বিএনপি মহাসচিব বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই ভোটকে উদ্বুদ্ধ করার দায়িত্ব তাদের না, এটা সরকারের দায়িত্ব। অর্থাৎ এক ধরনের দায় এড়ানোরই আছে। আর বিএনপির যেহেতু গণভোট প্রশ্নে একটা অবস্থান আছে, প্রথমত হচ্ছে যে গণভোটের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে বিএনপির শেষ প্রশ্নটার সঙ্গে প্রথম 3টি প্রশ্নের যে বিরোধ বা সবিরোধিতা আর সেটা বিএনপি তুলে ধরেছে। শেষেরটা বলা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক দলের
দল যদি জনগণের সমর্থন পায় সেই অনুযায়ী করবে। তাহলে রাজনৈতিক দল ওই প্রথম 3টি প্রশ্নেও যদি রাজনৈতিক দল তাকে সমর্থন দেয়, এর বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাহলে তারা বিএনপি কেন এর পক্ষে থাকবে, এই প্রশ্নটি। বিএনপি চেয়েছিল গণভোটটি নির্বাচনের পর হোক, সেটাই হয়েছে। 1991 সালে যে গণভোট হয়েছে সেটা কিন্তু সব রাজনৈতিক দল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা করেছিল, যে এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত ছিল। পরে এটা আনুষ্ঠানিকতার কারণেই এটা হয়েছে। কিন্তু এখানে 35% ভোট পড়েছিল, সেটাই কিন্তু প্রশ্ন ওঠেনি। কারণ আজকে যে গণভোট নির্বাচনের আগে, অর্থাৎ জাতীয় সংসদ বসার আগে যে গণভোটটা হচ্ছে, সেখানে যদি 50%-এর কম ভোট পড়ে, তাহলে এটা আইনের দিক থেকে অবৈধ হবে না, বেআইনি হবে না, কিন্তু এটা নৈতিক প্রশ্ন উঠবে যে তাহলে 50%-এর বেশি মানুষকে এই জুলাই অভ্যুত্থানের বিপক্ষে বা এই জুলাই সনদের বিপক্ষে মানে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে আর একটি দল, এই যে একটি দল আপনি বলছেন, একটি বিশেষ রাজনৈতিক দল হচ্ছে এটি। গণতন্ত্রের ভাষা হচ্ছে আপনি সুনির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না। এই কারণেই বিশেষ রাজনৈতিক দল ব্যবহার করা হয়। আপনি জাতীয় সংসদে দেখবেন যে যখন আমাদের সংসদ সদস্যরা বক্তব্য দেন, তখন অমুকে মিথ্যা কথা বলেছেন, এই কথাটা বলা যায় না, বলেন অসত্য বলেছেন। তো এটি ভাষার মারপে আছে। এটা খুব যে মানে এভাবে ধরার বিষয় নয়। কিন্তু যে রাজনৈতিক দলটির প্রধান বললেন যে এই জুলাই সনদের বিরোধিতা করেছে, এবং তিনি একথাও বলেছেন যে জুলাই সনদের যারা বিরোধিতা করবে সেটা জুলাই সনদের বিপক্ষে ভোট দিলে, বা অর্থাৎ না ভোট দিলে সেটি গণবিরোধী অবস্থান নেওয়া হবে। কিন্তু তারাই তো সেই জুলাই সনদে সই দেননি, এই প্রশ্নও তো উঠবে। কিন্তু একটা প্রশ্ন মাঝখানে করে রাখতে চাই, এই যে গণভোট প্রশ্নে এত আলোচনা হচ্ছে, কিন্তু তেমন তো প্রচারণা নেই, কিংবা সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে এখন পর্যন্ত উদ্যোগ দেখছি না। শেষ পর্যন্ত গণভোটের পরিণতি কি হতে পারে? গণভোটের কি হবে সে তো জনগণের সিদ্ধান্ত নেবে। তবে এটি সময়োচিত নয়, বাস্তবসম্মত নয় বলেও অনেক পর্যবেক্ষক অনেকে মনে করেন। বিষয়টি হচ্ছে 2টি ভোট একই সঙ্গে হচ্ছে, এবং 2টি ভোটের প্রথমত যে গণভোটের যে কারিগরি দিকে 4টি প্রশ্ন পড়ে কে ভোট দিবেন, এটি নির্বাচনী ইশতেহার পড়েও ভোট দেন না, প্রার্থীকে দেন বা প্রতীককে দেন। আমাদের এখানে প্রত্যেককেই ভোট দেওয়া হয়, হয়তো প্রার্থীকেও চিনেন না, কিন্তু সেখানে প্রত্যক্ষভাবে প্রভাব থাকে, প্রচার থাকে, তার পক্ষে জনমত নিয়ে আসার চেষ্টা থাকে। এইখানে সেই চেষ্টাটা কে করবে? এক হচ্ছে যে এনসিপি বলছে যে তারা এই চেষ্টাটা করবে, জামাত ইসলামী বলছে। এখন রাজনীতির যে আমাদের যে শক্তি, সেখানে এনসিপি এবং জামাত ইসলামী প্রধান শক্তি নয় বলেই অনেকে মনে করেন। তাই বিএনপির অবস্থানের উপর নির্ভর করবে গণভোটের উপস্থিতি কীরকম হবে, বা ভোট কত বেশি হবে বা কত কম হবে। তবে সব মিলে সব দলই চাইবে যে তার প্রার্থী জয়ী হয়ে আসুক। সেখানে গণভোটটা কিছুটা কিন্তু আড়ালে পড়ে যাবে, এই আশঙ্কা তো থেকেই যায়। আবার যদি আমরা আশা করি না যে এই গণভোট সামরিক শাসনামলে যে গণভোট হয়েছে সেরকম হবে। 22% ভোটকে 88% দেখানো হবে। আমরা একটি বিষয় জানতে চাইব, একটু রাজনীতি বা ভোটের প্রসঙ্গ থেকে খেলার বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মারাত্মক নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের আবেদন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবি। এই যে সিদ্ধান্ত, আসলে এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? আসলে আপনি অন্য কোনো বিষয়, অর্থনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, এসবে এই রাজনীতি প্রবেশ করা ঠিক নয়। রাজনীতি টেনে আনা অথবা দ্বিপক্ষীয় হোক, ভূ রাজনীতির মেরুকরণ হোক, এই যখন খেলার ভিতর রাজনীতি ঢুকে গেছে তখনই এই সমস্যা হয়েছে। একসময় তো পাকিস্তানি খেলোয়াড়রা ভারতে খেলতে আসতেন না,
ভারতের খেলোয়াড়রা এখনো আসেন না বোধহয়, আর ভারতের খেলোয়াড়রা পাকিস্তানে যেতেন না, নিরাপত্তার অজুহাত দেন। এই নিরাপত্তাহীনতা যে ওই 11 জন খেলোয়াড়ের বা 11 জন খেলোয়াড়ের নিরাপত্তাহীনতা না, এটি তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। কারণ একে অপরের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে, সীমান্তে অশান্ত অবস্থা, বাংলাদেশ ভারত সীমান্তের ঘটনা কিন্তু খুবই করেনি। অন্তর্বর্তী সরকার আসার পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন, আর সেটারই একটি প্রতিফলন। এবং সেখানে আইসিসিকে এখন ভারত তো অনেক পুরনো দল, মানে তারা, এবং অনেক বড় দল, এবং ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের ক্ষেত্রে কোনো অবস্থান নেয়নি কিন্তু। আর টি-20 এটা তো সাম্প্রতিক ঘটনা, সুতরাং এটি যে আন্তর্জাতিক আইন উপদেষ্টা বলেছেন আমাদের ক্ষতি হবে সাময়িক, সেটা কিন্তু দেখার বিষয় যে এই ক্ষতিটা কতটা বেশি হবে। এমনকি আমরা কি যদি ভবিষ্যতে এই আমরা যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং তাতে থেকে ছিটকে পড়ার সংখ্যা থাকে কিনা সেটি, কারণ এটি অর্জন করতে কিন্তু বাংলাদেশকে অনেক বছর চেষ্টা করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং একটা অন্য ক্ষেত্রে না পারলেও ক্রিকেটে বাংলাদেশ কিন্তু একটা মর্যাদার আসনে আছে, সেটি 8 নম্বরে হোক, 9 নম্বরে হোক, 7 নম্বরে হোক, কিন্তু সেই আসনটি যাতে কোনোভাবে চ্যুত না হয়। তা আমরা আশা করব এটি যদি প্রয়োজন হয় বা যে সম্ভব হয়, যে সর্বোচ্চ পর্যায়েও আলোচনা করে এটা যদি একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া যায়। কারণ এই যে টানাপোড়েন, যে আমরা বাংলাদেশ বলছে শ্রীলঙ্কায় খেলা হোক, ভারত সেখান থেকে নড়বে না, তাহলে খেলাটা বন্ধ হবে। আইসিসি কিন্তু এ ধরনের এত বড় সিদ্ধান্ত নেবে বলে মনে হয় না। এখন আইসিসির উপর নির্ভর করে আমরা আইসিসিকে কতটা প্রভাবিত করতে পারবো তার উপর নির্ভর করে। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সময় ছিল সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।